গোলামি চুক্তি করেছিল তাজউদ্দিন সাহেব। এই গোলামি চুক্তি সাইন করার পরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম হুঁশারে পড়ে গিয়েছিল, কারণ এটাতে একটা অন্যতম চুক্তির শর্ত ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে থাকবে। মুক্তিযুদ্ধকে খাটো করে দেখা যাবে না। অনেকে বলে এবার বিপ্লব হয়েছিল, এটা বিপ্লব না, এটা বিদ্রোহ না, এটা হয়েছিল একটা এক দফার আন্দোলন। কিছু কিছু নাস্তিকেরা, কিছু কিছু বিপদগামীরা এটাকে বিপ্লব বলে এবং বিদ্রোহ বলে। তাদের অনুরোধ করব বিপ্লব এবং বিদ্রোহের ডেফিনেশনগুলি ডিকশনারি থেকে পড়ে নেওয়ার জন্য। এটা ছিল একটা এক দফার আন্দোলন। ছাত্ররা, জনতারা সবাই, রাজনৈতিক দলের সবাই আমরা বলেছি এটা হলো এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এটাই ছিল আমাদের আন্দোলন। সুতরাং বিদ্রোহের সাথে বিপ্লবের সাথে এটাকে একসাথে করে বিপ্লব এবং বিদ্রোহ খাটো করবেন না। 1971 সালে সেটা ছিল বিদ্রোহ, সেটা ছিল বিপ্লব। কারণ একটা দেশের থেকে আমরা পৃথক হয়ে আর একটা দেশ সৃষ্টি করতে চেয়েছি। এইবারের জুলাই অগাস্টের যে আন্দোলন, এটা আমরা এক দেশ থেকে আরেকটা দেশ সৃষ্টি করতে চাই নাই। একটা হলো একটা সরকার থেকে আরেকটা অন্য সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করেছি। সুতরাং দুটার মধ্যে অনেকগুলি পার্থক্য রয়েছে। ইদানিং শুল্ক বাড়ানোর ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এখনো অনেকগুলি পণ্য জনগণের ক্ষমতার বাইরে। ওষুধের দাম, আমি ওষুধ নিয়ে কথা বলবো, কারণ যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাকে আমি অনুরোধ করব এয়ার কন্ডিশন অফিসে বসে না থেকে বাজারে নামেন। ঢাকার সাথে চট্টগ্রামের শতকরা মিনিমাম 10 টাকার পার্থক্য ওষুধের। আমি তাকে আরো স্পেসিফিক্যালি বলবো, আপনি একটা সিপ্রোসিনের পাতা কিনেন, 10টা সিপ্রোসিনের পাতা কিনেন, ঢাকাতে কিনতে হলে যে দাম লাগবে চট্টগ্রামে গিয়ে আপনি ওই পাতা কিনেন, মিনিমাম 10 টাকার পার্থক্য রয়েছে। তাহলে আপনারা কি করছেন ঘরে বসে? স্বাস্থ্যের জন্য কি করছেন? হসপিটালগুলির অবস্থা এখন উন্নত হয় নাই। হসপিটালগুলির অবস্থা যদি উন্নত করেন তাহলে মানুষ আর ভারতে যাবে না। ডাক্তারদের সাথে বসতে হবে, তাদেরকে অনুরোধ করতে হবে আপনারা নির্দিষ্ট সংখ্যক রুগীর থেকে বেশি দেখবেন না। 15 থেকে 20 জন রুগী আপনারা দেখতে পারেন। একজন রুগীকে যদি আধা ঘন্টা সময় দেয় বা 20 মিনিট সময় দেয় তাহলে কয় ঘন্টা লাগে একজন ডাক্তারের পক্ষে? সুতরাং একজন ডাক্তার যদি সকাল থেকে রাত্রে 2টা পর্যন্ত কাজ করে তাহলে পরের দিন সে রুগীকে কি লিখবে? আমি এখানে একটা প্রকৃত ঘটনা বলতে চাই। চট্টগ্রামে একজন রিক্সাওয়ালা তার রোগ নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলো। ডাক্তার সাহেবকে বিস্তারিত বর্ণনা করলো যে আমার এই রোগ। ডাক্তার সাহেব তখন ওষুধ স্লিপ লিখবে। তখন এসে ঢুকলো, ডাক্তার সাহেব নতুন বাড়ি করছিল, তখন এসে ঢুকলো তার মিস্ত্রি। মিস্ত্রি এসে বললো, স্যার পরশুদিন ডালাই, ছাদের ডালাই হবে, আপনি যদি আমাকে কালকের মধ্যে সকালের মধ্যে রড আর সিমেন্ট কিনে না দেন তাহলে আমার পক্ষে ঢালাই দেওয়া সম্ভব হবে না। তখন ডাক্তার সাহেব বলল, অবশ্যই তোমাকে রড আর সিমেন্ট দেওয়া হবে। তখন তিনি করলেন কি, ওষুধের স্লিপের উপরে লিখে দিলেন 200 বস্তা সিমেন্ট, 10 টন রড। এইটা নিয়ে রিক্সাওয়ালা লেখাপড়া জানে না, সে ওষুধের দোকানে গেল। ওষুধের দোকানে গিয়ে স্লিপটা দিল, বলে ভাই আপনি তো ভুল জায়গায় চলে আসছেন, আপনি তো নতুন বিল্ডিং করতেছেন, এখানে তো রড সিমেন্টের কথা লেখা আছে। বলে যে ভাই আমি তো অসুস্থ লোক, ডাক্তারের কাছে গেছিলাম ওষুধের জন্য। এই হলো দেশের অবস্থা। একজন ডাক্তারে যদি 150 জন রুগী দেখে সে তো রড সিমেন্টে লিখবে ওষুধের জায়গায়, কারণ তা একটা লোকের ব্রেন কতক্ষণ কাজ করে। সুতরাং আমি অনুরোধ করব উপদেষ্টাকে, ডাক্তারদের সাথে বসেন, তাদের সাথে সমন্বয় করেন। বিদেশে কোনো ডাক্তার 15 থেকে 20 জনের উপরে রুগী দেখে না, আর আমাদের এখানে 100 থেকে 150 জনের নিচে কেউ রুগী দেখে না, সকাল 7টা থেকে রাত্রে 3টা পর্যন্ত।
তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে আপনি কিভাবে রুগীদের প্রতি ন্যায় বিচার করবেন? আজকে যদি রুগীদেরকে বলা হয় তোমাকে 5টা ওষুধ দেওয়া হলো, উপরের 1 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, 2 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, 3 নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য, তাহলে আপনাকে এক্সপ্লেন করতে হবে। এখন আগের যুগ নাই, মানুষের ঘরে গেলেই তারা গুগলে ঢুকতে পারে ওষুধগুলি কি জন্য দিয়েছে এবং এগুলি কাজ হচ্ছে কিনা, তাকেও এটা দেখার সুযোগ করে দিতে হবে। অনেক সময় ভুলভাবে ওষুধ দেওয়া হয়, রুগী এগুলি খেয়ে এগুলি ব্যবহার করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটার কারণ হচ্ছে আপনারা 18 থেকে 19 ঘন্টা রুগী দেখেন বা কাজ করেন, হসপিটাল করেন, রুগী দেখেন, তারপরে আপনারা নিজের জীবন আছে, তখন যখন প্রেসক্রিপশন লিখতে যান তখন ভুল প্রেসক্রিপশন লেখেন। সুতরাং এটা বসে উভয় পক্ষকে বসে এটা সমাধান করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি বঙ্গভবনে ছিলাম, তখন সরকারি ডাক্তারকে পারমিশন দেওয়া হয়েছিল বাইরে রুগী দেখার জন্য। এর আগে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার কোনো অনুমতি ছিল না। এটা কেন দেওয়া হলো? তখন বাইরে সর্বসাধারণের জন্য কোনো ডাক্তার ছিল না, ডাক্তারের অভাব ছিল, যার কারণে ডাক্তারদেরকে অনুমতি দেওয়া হয়েছিল আপনারা হসপিটালে নির্দিষ্ট ডিউটি করার পরে প্রাইভেট প্র্যাকটিস করবেন। এখন তো ডাক্তারের ছড়াছড়ি, ডাক্তার তো বাইরে চলে যাচ্ছে, সুতরাং এখন তো সেই সমস্যা নাই। একজন ডাক্তারকে 15-20 জনের উপরে রুগী দেখতে দেওয়া যাবে না। এবং কতগুলি পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষাগুলি যারা করে এই ল্যাবরেটরির সাথে তাদের সম্পর্ক থাকে। আপনি যদি 20টা পরীক্ষা দেন, 6,000 টাকার পরীক্ষা দেন, তাহলে এখানে 60-40 রেশিও হয়। যাদের ল্যাব থাকে তারা 60% দেয়। অনেক ডাক্তারদেরকে, আমি সবাইকে বলবো না, অনেক ডাক্তারকে 40% টাকা দিতে হয়। এবং আপনার অনেক ডাক্তার আছে নির্দিষ্ট কোম্পানির ওষুধ ছাড়া অন্য প্রেসক্রিপশন করে না, কারণ তাদের রিপ্রেজেন্টেটিভ বাইরে দাঁড়িয়ে থাকে। এটার ফলে কি হয়, অনেক ডাক্তারদেরকে বাইরে ভিজিট করার সুযোগ দেওয়া হয়, জার্মানি যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, লন্ডন যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, জাপান যাওয়ার জন্য টাকা দেওয়া হয়। অনেকগুলি অনৈতিক কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে। বর্তমান সরকারকে এগুলি দেখতে হবে, আগামী দিন যারা সরকার আসবে তাদেরকেও এগুলি দেখতে হবে। কারণ সরকার 2 জন বা 3 জন লোক দিয়া হয় না, অভিজ্ঞ লোক একটা গ্রুপ করতে হয়। প্রেসিডেন্ট জিয়ার সময় আমরা প্রত্যেক জায়গার থেকে যারা দক্ষ, অভিজ্ঞ এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, এই ধরনের ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, যার কারণে দেশ এগিয়ে গিয়েছিল। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে, এই চুক্তিগুলি স্থগিত করতে হবে। কারণ অনেকগুলি চুক্তি আছে, যেমন গোলামি চুক্তি করেছিল তাজউদ্দিন সাহেব। এই গোলামি চুক্তি সাইন করার পরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম হুঁশারে পড়ে গিয়েছিল, কারণ এটাতে একটা অন্যতম চুক্তির শর্ত ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে থাকবে। বাংলাদেশে হবে প্যারামিলিটারি, যারা শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। ভারত থেকে ডিজিএসপি আসবে, এই দেশ শাসন করবে। আমি বলবো প্রত্যেকটা দেশের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে, চুক্তিগুলি আপনারা আবার দেখেন এবং যেগুলি দেশ বিরোধী চুক্তি হয়েছে এগুলিকে স্থগিত করেন। এখন কারো অধীনে কারো তদারকি করে, তদারকির মাধ্যমে বাংলাদেশ চলবে না। আমি কর্নেল অলি হিসাবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত, আমার এই বয়সেও, কিন্তু জনগণকে অসহায় অবস্থায় আমরা রেখে যেতে চাই না। আমরা চাই আমাদের দেশের জনগণ যে কারণে যুদ্ধ করেছিল, আত্মাহুতি দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, সেটার প্রতি সম্মান রেখে আমরা মৃত্যু জনগণের পাশে থাকব, জনগণের পাশে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করব। কেউ যদি মনে করে কোনো দলের সেবা দাস হিসেবে কাজ করব, কোনো মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব, কোনো দেশের সেবা দাস হিসেবে কাজ করব, তারা বোকার সর্বে বসবাস করছে।
আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল, আমাদের নিজস্ব কর্মসূচি আছে, আমরা আমাদের কর্মসূচি থেকে বিচ্যুত হই নাই। আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা আপোষ রপার মাধ্যমে একটা সমন্বয় করব। আমরা আপাতত বিএনপির সাথে আছি, কারণ তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি প্রায় সেম, হয়তো 5% 10% ডিফারেন্ট থাকতে পারে। আমি বিএনপিকেও বলবো, আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে এই কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে, এই কাজগুলি না করলে আগামী এতদিন পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। এখানে কাকেও ফ্রি টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই। এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেব না। ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে জনগণের মঙ্গলের জন্য যেটা করার দরকার আমরা সেটা করে যাব এলডিপির পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।